বর্তমান সময়ে সবারই ভাবনা যে সামনের দিনের অর্থনীতি কোন দিকে যাবে, গতিপ্রবাহ কী হবে। অর্থনীতির গতিপ্রবাহ নির্ভর করার জন্য দুটা বিষয় কাজ করে, প্রথমত মুদ্রানীতি এবং রাজস্ব নীতি। এই মুদ্রানীতি প্রণয়নের সাথে জড়িত থাকে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তারা মুদ্রানীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে জড়িত থাকেন। সামনের দিনের অর্থনীতি কোন দিকে যাবে সেটা নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন এই মুদ্রানীতি প্রণয়ন কমিটিরই যিনি প্রধান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। এজাজুল ইসলাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে আরেকজন গেস্ট আছেন, তিনি হলেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জুবাইর হাসান। জুবাইর হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যদি প্রশ্ন চলে যাই, অর্থনীতি তো অনেক দিন ধরে অনেক এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেক শকের ভেতর দিয়ে যাচ্ছে, অনেক চাপের ভেতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তো মুদ্রানীতি প্রণয়নে আপনারা কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন বা কতটা চ্যালেঞ্জ ফেস করছেন যে আপনারা কোন দিকে যাবেন, কী সিদ্ধান্ত নেবেন, কোন সিদ্ধান্তের ক্ষেত্রে? আসলে তো বাংলাদেশের ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত ফিল্ডে গিয়ে একইভাবে কাজ করে না, সেক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জ আমাদের কাছে মনে হয় যে আপনাদের জন্য ছিল। ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলছেন, অর্থনীতি যে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা শুধু দেখবেন যে করোনা পরবর্তীতে ইকোনমির দুই ধরনের চাপ আমরা ফিল করেছি, একটা হলো এক্সটার্নাল আর ইন্টারনাল। তো ডোমেস্টিক পার্টে যেটা ছিল উচ্চ মূল্যস্ফীতি, তারপরে বাংলাদেশ ব্যাংকের যে মজুদ সেটা কমে যাওয়া, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি মানে নষ্ট হয়ে যাওয়া, তারপরে আমাদের বন্যা, খরা, তারপরে হলো ব্যাংকিং খাতে উচ্চ এনপিএল, নন পারফর্মিং অ্যাসেট, তারপরে ব্যাংকিং ক্রাইসিস যেটা বলা হচ্ছে যে আস্থাহীনতা, মাস ডিপোজিটের উইথড্রল করা, এই টাইপের জিনিসগুলো হয়ে আসতেছিল। এবং একই সঙ্গে এক্সটার্নাল পার্টে যেটা ছিল, যেখানে গ্লোবাল প্রাইস হাইক, তারপরে যে সমস্ত পণ্য আমরা ইম্পোর্ট করি, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি এবং অয়েল, সেটার দাম উচ্চ পর্যায়ে যাওয়া, রাশিয়া ইউক্রেন ওয়ার যুদ্ধ, মিডল ইস্ট কনফ্লিক্ট, এইভাবে বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল চাপ। একই সঙ্গে আপনারা দেখবেন বিগত এক বছর ধরে বন্যা, খরা, ড্রোট সবই ছিল। এরপরে যেটা হলো যে বিগত এক বছরে যেটা আছে জুলাই আন্দোলন, আগস্টে নতুন গভর্নমেন্ট আসা থেকেই এবং এক বছর দিয়ে আমরা যেটা ফেস করতেছিলাম যে ইমিডিয়েট যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে যায় এবং ইন্টারিম গভর্নমেন্ট হয়, তখনই যে পরিস্থিতি দাঁড়িয়ে আমরা মনিটারি পলিসিটা গত সংখ্যায় আমরা তুলে ধরেছিলাম, সেখানে এই জিনিসগুলোকে আমরা ফ্ল্যাগ করেছিলাম আর কি, অর্থনীতির প্রকৃত অবস্থানটা কি। তো প্রথম অবস্থান ছিল যে উচ্চ মূল্যস্ফীতি, 2 নম্বর ছিল যে আমাদের উচ্চ এনপিএল, তারপরে রিজার্ভ কমে যাওয়া এবং এক্সচেঞ্জ রেট ভলাটিলিটি, এইরকম, এবং আমাদের দুর্নীতি, কারাপশন, মানে এই টাইপের একটা জিনিস দিয়ে যাচ্ছিলো আর কি। এবং গ্রোথ কমে যাওয়া, ইনফ্লেশন বাড়া, গ্রোথ কমে যাওয়া এবং আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া, লেবার আনরেস্ট। তারপরে সর্বশেষ আসলো কি টেরিফ ওয়ার। তো এইরকম পরিস্থিতিতে যখন আমরা স্পেসিফিক্যালি জানুয়ারিতে আমরা ঠিক করি যে আমাদের করণীয় কী হবে মুদ্রানীতিতে প্রথম অবজেক্টিভটা আমরা ঠিক করি যে প্রথম যেটা কাজ করতে হবে যে প্রাইস স্টেবল করতে হবে আর কি, যে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এইটাই সেন্ট্রাল ব্যাংকের অন্যতম প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ব্যাংকিং ক্রাইসিস বা ব্যাংকিংয়ের আস্থাহীনতা, কনফিডেন্স, গুড গভর্নেন্স, যে সমস্ত দুর্নীতি হচ্ছে সেটাকে প্রোটেক্ট করার জন্য, ডিপোজিটের স্বার্থ প্রোটেক্ট করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার। আর থার্ড যে অবজেক্টিভ ছিল যে গ্রোথ হলো সাপোর্ট করা, এমপ্লয়মেন্ট জেনারেশন ইনভেস্টমেন্ট সাপোর্ট করা, নট প্রাইমারি। এরকম প্রেক্ষিতে আমাদের এই জানুয়ারি আমরা মনিটারি পলিসি আমরা ডিজাইন করি এবং সেই অনুসারে মনিটারি পলিসির যে হাতিয়ার, যে নীতি সুধার, সেটাকে আমরা ফিক্সড করি আর কি। তো সেটার ফলশ্রুতিতে এখন যদি আপনি মূল্যায়ন করেন, এইবার যে সর্বশেষ মনিটারি পলিসি স্টেটমেন্ট দিয়েছি, আমরা ক্লিয়ারলি বিগত 6 মাসের এবং বিগত 1 বছরের যে মূল্যায়ন যদি আপনি দেখেন, আমাদের এখন ক্লিয়ারলি আমরা এক্সপ্লেন করছি যে আমাদের উদ্দেশ্য ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, রিজার্ভকে বিল্ড আপ করা, এক্সচেঞ্জ রেট স্টেবল করা এবং ব্যাংকিং খাতের গুড গভর্নেন্স ইনশিওর করা এবং দুর্নীতির মাধ্যমে যাতে ডলার পাচার না হয় সেটাকে প্রোটেক্ট করা। তো আপনি এখন যদি দেখেন, আপনি রিজার্ভ আমাদের 18 থেকে বেড়ে সেটা BPM 6 25 বিলিয়ন এবং আমাদের গ্রোস হিসাবে 30 বিলিয়ন পার হয়েছে। এক্সচেঞ্জ রেট দেখবেন আপনি ভলাটিলিটিটা কমে এখন 121 থেকে 100 স্টেবল অবস্থায় আছে। এবং আমাদের মূল্যস্ফীতি যেটা প্রধান অবজেক্টিভ, গত জুলাই 24-এ ছিল খাদ্য মূল্যস্ফীতি ছিল 14% উপরে, সেটা এখন কমে 7.5-এর দিকে আসছে আর কি। এবং আমাদের ওভারঅল মূল্যস্ফীতি ছিল 11-এর উপরে, সেটা কমে 8 8.5 মধ্যে আসছে আর কি। এবং একই সঙ্গে দেখেন আপনি যে আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে গুড গভর্নেন্স ইনশিওর করার জন্য এই বিগত সরকার, মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে, এসেই আমাদের মাননীয় গভর্নরের নেতৃত্বে 12-13টা ব্যাংকের
বোর্ডগুলোকে স্ট্রাকচারিং করা হয়েছে তাদেরকে, যাতে তাদের অ্যাসেট মানে প্রোটেক্ট করা হয়, ডিপোজিটর হয়। তো গুড গভর্নেন্স আনার জন্য প্রথমে যেটা করা হয়েছে যে বোর্ডগুলোকে ভেঙে দেওয়া হয়েছে আর কি। তারপরে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করা হয়েছে, যাতে ব্যাঙ্কগুলার সুশাসন প্রতিষ্ঠিত হয় আর কি। তারপরে আমাদের আরও একটা রোড ম্যাপ তৈরি করা হচ্ছে। তারপরে ব্যাংকিং প্লাস সেন্ট্রাল ব্যাংকের রিফর্ম শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্স এটা অলরেডি প্রেসিডেন্ট কর্তৃক এটা অ্যাপ্রুভ হয়েছে আর কি। তো এখন এই যে ধারা, এই যে স্টেবিলিটি মানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বিল্ড আপ এবং এক্সচেঞ্জ স্টেবিলিটি, এবং হ্যাঁ এটা করতে যেয়ে আমাদের গ্রোথের একটু হ্যাম্পার হয়েছে আর কি। গ্রোথ কমেই যাচ্ছে অ্যারাউন্ড 4%। তবে এইরকম পরিস্থিতিতে 4% গ্রোথ কিন্তু কম না আর কি। এবং আমাদের ইনভেস্টমেন্ট কাঙ্ক্ষিত পর্যায়ে যায়নি, কিন্তু তারপরেও কিন্তু কিছুটা হচ্ছে আর কি। তো এখন যেটা মূল্যস্ফীতির যেটা চ্যালেঞ্জটা আমরা এবার যেটা ফেস করছি আর কি, এইগুলা সামনে ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু। কারণ মূল্যস্ফীতি যে কমতেছে, এটা যে এখন আবার কমবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, ডোমেস্টিক ফ্যাক্টর এবং গ্লোবাল ফ্যাক্টর। ডোমেস্টিক ফ্যাক্টরের মধ্যে উৎপাদন, তারপর আবার যে ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে শস্য উৎপাদন এবং সাপ্লাই চেন, এগুলো কতটুকু নির্ভর, এগুলোর উপরে অনেকটা নির্ভর করে আর কি। তো এখন পর্যন্ত আমাদের কিন্তু ডোমেস্টিক প্রোডাকশন সবই ভালো আছে, সাপ্লাই চেনও ভালো আছে। যদি বন্যা বা আকস্মিক যদি বন্যা না হয় তাহলে হয়তো আমরা পাবো। একই সঙ্গে গ্লোবালি দেখেন যে জিনিসপত্রের দাম কিন্তু কমে আসতেছে, যেমন অয়েল প্রাইস, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি যেগুলো আমরা ইম্পোর্ট করি সবগুলো কমে দিকে আছে। তাহলে এই দুটা জিনিস কিন্তু আমাদের হেল্প করবে। একই সঙ্গে আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবল থাকাতে ইম্পোর্ট প্রাইসটাকে পাস থ্রো হবে না আর কি, একটা ভালো একটা ম্যাচিং হচ্ছে আর কি। তবে এই স্টেবিলিটিটা ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ আমাদের আর কি। এখন এই ধরে রাখাটা আমাদের হাত নাই, এক্সটার্নাল সেক্টরে কী হবে সেটা আমাদের হাত নাই, তবে ডোমেস্টিক পারে কিছুটা হাত আছে। এই জন্য আমরা যেহেতু ইনফ্লেশনটা এই মুহূর্তে 8.5 মতো আছে, আমাদের টার্গেট হলো মূল্যস্ফীতিটাকে একদম 5 বা 6 দিকে নিয়ে আসা। আমরা আশা করতেছিলাম কমে আসে, দেখেন জুলাই মাসে আমাদের যে লেটেস্ট সিপিআই সেটা আবার মানে একটু বেড়েছে আর কি। তো আবার আগস্টে হয়তো একটু কমবে। এইভাবে ওভারঅল ইনফ্লেশনটা আমরা আশা করতেছি ডিসেম্বর নাগাদ এটা কমে আসবে, এবং জুন শেষে এটা হয়তো 6.5 বা 7-এর দিকে যাবে আর কি আমাদের ধারণা। যদি যায় তাহলে আমাদের একটা সাকসেস হবে, তখন আমরা নীতি সুদহারও কমাইতে পারবো, তখন সুদ হার কমে গেলে বিনিয়োগে হবে, সব কিছু হবে। তবে আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হলো যে এই স্থিতিশীলতা ধরে রাখা, বিশেষ করে মূল্যস্ফীতি স্থিরতাকে ধরে রাখা, এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি ধরে রাখা এবং রিজার্ভ বিল্ড আপ করা। জুবাইর ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হলো আপনি তো ফিল্ডে রিপোর্টিং করেন, অনেক অ্যানালাইসিস আপনার করা হয় মুদ্রানীতি নিয়ে। সবগুলো চ্যালেঞ্জ কি অ্যাড্রেস করা হয়েছে বর্তমান মুদ্রানীতিতে, না কোনো চ্যালেঞ্জ হয়তো অ্যাড্রেসের বাইরে পড়ে গেছে? আপনার কাছে কি এমন কোনো কিছু দৃষ্টিগোচর হয়েছে কিনা? না, একটা বিষয় সেটা হচ্ছে স্যার যেটা বললেন, আসলে এই বর্তমান ম্যাক্রো ইকোনমিক যে সিচুয়েশন, আপনার যে প্রেশারটা আমরা ফিল করতেছি বোথ ফ্রম এক্সটার্নাল এবং ইন্টারনাল, এটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং একটা কাজ ছিল এই সময়টার মধ্যে এই মুদ্রানীতিটা প্রণয়ন করা। ধরেন আমি যদি বলি যে এক্সটার্নাল সেক্টরে কি ছিল? এক্সটার্নাল সেক্টরে ছিল হচ্ছে আপনার কোভিড ছিল, যেটা স্যার বললেন। সেটার পরবর্তী যখনই আমরা আস্তে, আস্তে রিবাউন্ড করা শুরু করছি ইকোনমি, সেই সময় আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধটা লেগে গেল। আমার টোটাল সাপ্লাই চেইনটাকে ডিস্টরশন শুরু হয়ে গেল। আস্তে, আস্তে যখন এটা ইজ হচ্ছে, তখন আবার মিডল ইস্টে আরেকটা ঝামেলা শুরু হয়ে গেল। আবার একটা অস্থিরতা তৈরি হয়ে গেল। তো উনাদের যখনই যে প্ল্যানগুলা নিচ্ছে, সেই প্ল্যানগুলা কিন্তু উনারা মানে একটা স্টেবল ওয়েতে করতে পারছে না। সামহাউ বাইরে যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, সেইখান থেকে আমাদের উপর চাপটা আসছে। এটা গেল একটা পার্ট। আবার এরপরে যেটা হচ্ছে, আমাদের ডোমেস্টিক সেক্টরে যেটা হচ্ছে, মেইন যেটা স্যার বললেন যে ইনফ্লেশন। এই হায়ার ইনফ্লেশন রিজিমে আপনি কোনো পলিসি ঠিকমতো ধরে রাখতে পারবেন না। আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে হাউ টু কন্টেইন দ্য ইনফ্লেশন, এবং সেন্ট্রাল ব্যাংক রাইটলি পয়েন্ট আউট দিস। মানে উনারা সবথেকে প্রায়োরিটি দিচ্ছে হচ্ছে ইনফ্লেশনটাকে কমানো। এটা খুবই লজিক্যাল এবং আমি মনে করি টাইমলি ইনিশিয়েটিভ। সেদিক থেকে আমি বলব মুদ্রানীতিটা পারফেক্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের যে ভলাটিলিটিটা ছিল, আমরা দীর্ঘদিন ধরে এক্সচেঞ্জ রেটটা ধরে রেখেছিলাম। সেটাকে আমরা মার্কেটের সাথে অ্যালাইন করি নাই। যার কারণে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছিল এবং এক্সচেঞ্জ রেটটা খুব ফ্লাকচুয়েট করতেছিল। যেটাও আসলে ইনফ্লেশনের অন্যতম একটা কারণ। তো উনারা এসে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে যখন ডক্টর হাসান এস মনসুর সাহেবকে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নির্বাচিত করলেন, উনি প্রথমেই কিন্তু কিছু চমৎকার কাজ করেছিলেন। কাজটা হয়েছে খুব দ্রুত গতিতে, উনি বেশ কয়েকটা ফেজে উনি পলিসি রেটটাকে বাড়ায় দিয়েছিলেন। সেই 8 থেকে 10 করে 10 নিয়ে গিয়েছিলেন। যার কারণে সব দেশে এটা গ্লোবালি প্র্যাকটিস হচ্ছে, যখন ইনফ্লেশনটা বেড়ে যায়,
তখন পলিসি রেটটাকে বাড়ায় দাও, এটাকে টাইট করে ফেলো, যাতে করে অ্যাক্সেস টু ফান্ড এত সহজে না হয়। তো সেই কাজটা উনি করেছেন। করার পরে উনি এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রেও আমি দেখলাম যে IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী বলেন কিংবা উনাদের যে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা যেভাবেই বলেন, সেদিক থেকে কিন্তু এক্সচেঞ্জ রেটটা উনাকে একটা স্টেবল জায়গায় রেখেছিলেন। সেটা ম্যানেজ ওয়েতেই হোক, কিন্তু সেটা স্টেবল ছিল। পরবর্তীতে মে মাসে সেটাকে আবার উনি মার্কেটে ছেড়ে দিলেন এবং ছেড়ে দেওয়ার পরে একটা আশঙ্কা ছিল এক্সচেঞ্জ রেটটাকে আবার ভোলাটাইল হয় কিনা, এবং ওনাদের যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা বেটার কাজ করেছে এবং ফাংশন করছে এবং পুরোপুরি। এবং এটা দেখা যাচ্ছে যে ক্রলিং পেকের যে সিস্টেমটা এটা খুব স্টেবল ওয়েতে যাচ্ছে। এটা নাম্বার ২ ডোমেস্টিক মার্কেটে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমার হাই এনপিএল। আমার ব্যাংকিং সেক্টরে যদি ধরেন ৳১০০ আমার ব্যাংকিং সেক্টরে তারল্য আছে। এর মধ্যে যদি 1/4 মানে ২৫% যদি চলে যায় হচ্ছে খারাপ লোনে, সেই ৳75 দিয়ে আপনি ৳১০০ কিভাবে সার্ভিসিং করবেন? এটা খুবই ডিফিকাল্ট কাজ। এবং গভর্নর সাহেবকে একটা ধন্যবাদ দেই এই কারণে, আগের রিজিমে যেটা দেখা যাইত যে অ্যাকচুয়াল যে এনপিএল, সেই এনপিএলটাকে ধরে রাখা হইতো, গোপন রাখা হইতো বিভিন্ন মেকানিজমের মাধ্যমে। প্রকাশ করা হতো না। যার কারণে আমরা মার্কেটের অ্যাকচুয়াল চিত্রটা পেতাম না। এখন উনি যেটা বলেছেন এটা ওপেন করে দিয়েছেন। যে আমার ব্লিডিংটা কোন লেভেল পর্যন্ত হয়েছে সেটা আমাকে বুঝতে হবে। দেন আমি পলিসি নিব। তখন সেই পলিসিটা কাজ করবে। আমি যদি কোন তথ্য গোপন করে, ডাটা গোপন করে যদি আমি পলিসি নেই, এই পলিসি কখনোই কাজ করবে না। তো উনি এটা ওপেন করে দিয়েছে। এখন আমরা আস্তে, আস্তে দেখতে পাচ্ছি যে ক্ষতটা কোন লেভেলে হয়েছে ব্যাংকিং সেক্টরে। মে মাস পর্যন্ত সেটা মোর দ্যান 24% এনপিএল হয়েছে। তো এটা কিন্তু একটা প্রেশার ছিল ভয়াবহ লেভেলের। এরপরে আসছে হচ্ছে আপনার এই পলিটিক্যাল আনসার্টেনিটির পরে, এই চেঞ্জ ওভারের পরে মানুষের মধ্যে কিন্তু বা ব্যবসায়ী মহলের মধ্যে এক ধরনের একটা আ আনসার্টেনিটি তৈরি হয়েছিল। যে আসলে কোন দিকে যাচ্ছে অর্থনীতি? বা যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের পলিসি কি হবে? পরবর্তী যারা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তারা এই পলিসি কন্টিনিউশনটা থাকবে কিনা, কনসিস্টেন্সি থাকবে কিনা? তো তারা করল কি একটু স্লো ডাউন হয়ে গেল। আমি কেয়ারফুলি, কারণ তারা তো ইনভেস্টর। তারা তো ইনভেস্টমেন্ট করবে রিটার্নের জন্য। যদি তার কোনো ভুল ক্যালকুলেশন এর কারণে সে লস হয়, সেটা তার জন্য বুমেরাং হবে। সে সেটা চাবে না। তো সে গো স্লো পলিসিতে চলে গেল। ঠিক আছে? ইনভেস্টমেন্টের এই একটা প্রেশার আছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে মুদ্রানীতি যেটা হয়েছে সেটা খারাপ হয়নি। খারাপ হয়নি, ভালোই হয়েছে। তবে কিছু, কিছু বিষয় আছে প্রশ্ন, সেটা আমি আসলে পরে আপনার সাথে হয়তো শেয়ার করতে পারব। যে মুদ্রানীতি ঘোষণা হলো এই চলতি অর্থবছরের প্রথমার্ধের, আসলে এই মুদ্রানীতি থেকে আমাদের দেশের জনগণ কি বার্তা নেবে? সেটা হোক ইনভেস্টর, হোক তিনি সঞ্চয়কারী, হোক একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী। ধন্যবাদ। এই মুদ্রানীতি থেকে যেটা স্পষ্ট আমরা যেটা বলতে চাচ্ছি, যারা আমরা বলি ইকোনমিক্সের ভাষায় স্টেক হোল্ডার, যারা এজেন্ট ইকোনমির যারা আছে, যারা ইনভেস্টর, তারপরে সঞ্চয়কারী এবং হাউস হোল্ড, তারা একটাই মেসেজ পাবে এখান থেকে যে আমাদের যে সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিবিলিটি, এই ক্রেডিবিলিটিটা আমরা মানে ধরে রাখার সেন্ট্রাল ব্যাংক যেটা বলবে সেটাই আর কি। যেমন জুবাইর সাহেব ঠিকই বলছেন যে পলিসি রেট, আমাদের ইনফ্লেশন একটু কমা শুরু করছে। ওনাদের এক্সপেকটেশন ছিল হয়তো সেন্ট্রাল ব্যাংক একটু পলিসিটা কমাবে আর কি। তবে আমাদের নিজস্ব অ্যানালাইসিস আমরা দেখলাম যে না, এই পর্যায়ে ৮ এর উপরে ইনফ্লেশন এখনো, এটা আমরা মনে করি অনেক এখনো বেশি আর কি। তো এটা একটা আরো একটু নিম্নে না আসলে আমরা পলিসি রেট কমাবো না। তো এখান থেকে কি লেসনটা হবে, যে যারা স্টেক হোল্ডার, যারা বিনিয়োগকারী, তারা সঞ্চয়কারী, তো তারা একটা মেসেজ পেল যে না, সেন্ট্রাল ব্যাংক ইজ কমিটেড টু কন্টেইন ইনফ্লেশন অ্যান্ড এস পার, যেটা থাকলে দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ভালো, সেই কাজের জন্য তারা কিন্তু অনড়। তো এই জিনিসটা একটা মেসেজ গেল আর কি। ২ নম্বর একটা মেসেজ আমি বলতে চাই যে জুবাইর সাহেব ঠিকই বলছেন এক্সচেঞ্জ রেট নিয়ে। ১৪ই মে যখন আমরা এক্সচেঞ্জ রেটটাকে মার্কেট ওরিয়েন্ট করলাম, তখন তার আগ দিয়া একটা রিউমার ছিল, একটা এক্সপেকটেশন ছিল। সবাই মনে করছিল যে এক্সচেঞ্জ রেটটা ১২০, ২৫, ২৭, ৩০ অনেকের ধারণা এর ভিতরে ১৭০-৮০ যাবে। পার হয়ে যাবে এবং এরকম। অনেক বুদ্ধিজীবী, অনেক ইকোনমিস্ট, এমনকি ডোনর এজেন্সি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সবার এক্সপেকটেশন ছিল যে এক্সচেঞ্জ রেট ওভারশুট করবে। সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা এই যে এক্সচেঞ্জ রেট যাতে স্টেবল থাকে, তার যে প্রয়োজনীয় যে অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশ ব্যাংকটা করেছে, আমাদের যেমন ইন্টারেস্ট রেটটাকে আমরা পলিসিটাকে একটা হাই লেভেলে রাখা হয়েছে। এবং একই সঙ্গে এই যখন প্রাইভেট সেক্টর ক্রেডিট, যেটা নামে বেনামে বিভিন্নভাবে দুর্নীতি করে টাকা আউট করে যে পাচার, সেটা বন্ধ করা গেছে আমাদের সেই পলিসি দিয়ে, এবং হুন্ডি, ওভার ইনভয়েসিং সব বন্ধ হওয়াতে, তো এখন দেখা গেল যে ভার্চুয়ালি যে এক্সপেকটেশন ছিল ওভারশুটিং, সেটা না হয়ে উল্টা আরো ডাউনওয়ার্ড হচ্ছে। ডাউনওয়ার্ড হচ্ছে আর কি। এবং ওইটা আমরা কিন্তু আগের থেকেই
মানে আমরা এক্সপেকটেশন করতেছিলাম যে আমরা যদি একদিকে টাইট দিতে পারি তাহলে ওইটা অটোমেটিক মানে ঠিক হবে আর কি। তো সেই মেকানিজমটা মানে ইন্টারেস্ট রেটটাকে এমন পর্যায়ে রাখা হয়েছে যাতে দুটা কাজ আমাদের করছে। একটা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করছে, একই সঙ্গে এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করায় সহযোগিতা করছে। যার বেনিফিট এখন দেখেন আমরা জুলাই মাসে 3 দফায় ডলার কিনেছি, আগস্টে কিনেছি প্রায় মানে 550 বিলিয়নের মতো আমরা কিনতে পেরেছি আর কি। এখন মানে 622 622 মিলিয়ন। 622। তো এই যে এক্সপেকটেশন, তাহলে মানে যারা স্টেক হোল্ডার বা বিনিয়োগকারী বা এক্সপোর্টার বা রেমিটার এবং যারা হাউস হোল্ড, তাদের লেসনটা হলো এইটা যে সেন্ট্রাল ব্যাংক তার লক্ষ্য বা যে মনিটারি পলিসি স্টেটমেন্ট যেটা আমরা অ্যাচিভ করতে চাই সেটা কিন্তু তাদের অ্যাচিভ করার জন্য যে ধরনের নীতি পলিসি সেটা তার স্টিক থাকবে আর কি। এই ক্রেডিবিলিটিটা যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে দেশের জন্য সবার জন্য ভালো, তাহলে এক্সপেকটেশনটা তৈরি হবে না। এই যে মনে করেন এখন আমাদের ইনফ্লেশন যেটা হয়ে গেছে সেটা তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না, এখন ফিউচার ইনফ্লেশন যাতে না বাড়ে তার জন্য একটা অ্যাঙ্করিং, একটা ব্যালেন্সিং পথে আমাদের হাঁটতে হবে আর কি। সেই জন্য মানে এই জন্য না এটা খুবই টাফ, এই যে গ্রোথ ইনভেস্টমেন্ট ভার্সাস ইনফ্লেশন এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। সো আমাদের অনেক সময় একটা কোঅর্ডিনেশন করতে হয় আর কি, যে এই মুহূর্তে আমাদের মাননীয় গভর্নর মহোদয় বলছেন ক্লিয়ারলি যে এই মুহূর্তে গ্রোথ প্রায়োরিটি না, আমাদের এই মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। এটা নিয়ে আমি পরে আসবো, কিন্তু আমি আপনার এই যে স্ট্রিক্ট ছিলেন এবং একটা বার্তা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংক স্ট্রিক্ট, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের ক্ষেত্রে শুধু তৃতীয় বিশ্বের না, প্রথম বিশ্বে অনেক প্রেশার গ্রুপ থাকে, সেটা হোক পলিটিক্যাল নামে হোক অরাজনৈতিক নামে, বিভিন্ন প্রেশার গ্রুপ থাকে, সিভিল সোসাইটি হতে পারে। এই আপনারা তার স্ট্রিক্ট থাকতে গিয়ে কোনো প্রেশার গ্রুপের চাপে পড়েছেন কিনা, অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হলো যে আপনারা অলরেডি দেখবেন যে আমাদের যে সবচেয়ে বেশি যে স্টেক হোল্ডার যে আমাদের ব্যবসায়ী সমাজ এবং যারা ইনভেস্টমেন্ট করেন তাদের প্রেশার থেকে সবসময় এটা আমরা দেখছি যে যখন ভালো অবস্থা থাকে তারা মানে সবসময় একটা বলে যে ইন্টারেস্ট রেট কম রাখা, তাদের এটা একটা এজেন্ডা। তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে তারাও বলে, কিন্তু আমি একটা বাস্তব উদাহরণ দেই। যখন আপনি হয়তো ভালো বলবেন, আপনার যেহেতু পত্রিকাদের সঙ্গে জড়িত, এই যে নয়েস হয় যে এই যে দেশের অগ্রগতির জন্য লেন্ডিং রেট 9 এর বেশি হবে না আর ডিপোজিট রেট 6 এর বেশি হবে না, তো সেটা করে আমরা আসলে কি গ্রোথ করতে আমাদের পারছি, বিনিয়োগ করতে পারছি? ইকোনমি একটা বিশাল ক্ষত হয়ে গেছে আর কি। তো সেটা একটা লেসন আমাদের হয়েছে আর কি। তো সেই লেসন থেকে এইবার আমরা একটা লেসন পাইছি যে আমাদের আসলে কোনো গোষ্ঠীর কথা শোনা যাবে না আর কি। এবং আমি আমার ধন্যবাদ জানাই আমাদের মাননীয় গভর্নর মহোদয়কে, এবং একই সঙ্গে আমি ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা আমাদের উপদেষ্টাকে জানাই যে উনি কোনো ডিস্টার্ব করেননি এবং গভর্নর মহোদয় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং আমরা অনেক গ্রুপের প্রেশার থাকলেও আমাদের স্ট্যান্সে আমরা রাখতে পেরেছি আর কি। সরকারের একটা বড় সাপোর্ট ছিল, তারা কোনো অ্যাডভাইস আপনাদেরকে দিতে যায়নি। এই ক্ষেত্রে আমি এটা বলি, সেটা হচ্ছে সরি আমি আপনাকে প্লিজ প্লিজ, এটা হচ্ছে এটা আমরা অবজার্ভ করেছি যে ব্যবসায়ী বিভিন্ন মহল তাদের সাথে আমাদের রেগুলার কথাবার্তা হতো। তাদের একটা কনসার্ন ছিল যে হচ্ছে ব্যবসার পরিবেশটা নাই। প্রথমত হচ্ছে আমার 5ই আগস্টের পরে যে আনসার্টেইনিটি তৈরি হয়েছে সেটা বজায় আছে। এর পরবর্তীতে আমার ইন্ডাস্ট্রিয়াল যে বেল্টগুলো আছে, বিশেষ করে টেক্সটাইল এবং অ্যাপারেলের জন্য, সেই জায়গায়ও লেবার আনরেস্ট তৈরি হয়ে গিয়েছিল। সিকিউরিটি নাই। এর পাশাপাশি হচ্ছে যে আমার এই প্রোডাক্টিভিটি বা এই প্রোডাকশন ঠিক রাখার জন্য আমার যে মিনিমাম লেভেল অফ এনার্জি দরকার, সেটার শর্টেজ অনেক। আমি অপটিমাম লেভেলে আমি প্রোডাকশন করতে পারছি না। সেখানে মার খেয়ে যাচ্ছি। পাশাপাশি তো ওই সময়টাতে ডলারের একটা ক্রাইসিস ছিল। ওই সময় রেটটা একটু আনস্টেবল ছিল। এখন আমি ওইখানেও একটা এক্সচেঞ্জ রেটের যে শক, সেটার কারণে আমি অনেক অর্থ হারাচ্ছি। এবং একই সাথে যদি আমার লেন্ডিং রেটটা যদি একটু হাই থাকে, যেহেতু পলিসি রেট 10 করা হয়েছে ডাবল ডিজিটে, তো এইটা যদি না কমানো হয়, তাহলে আমি আমার যে ব্যবসার পরিবেশটা, সেই পরিবেশটা আমি পাবো না। আমি ইনভেস্টমেন্টে যেতে পারছি না। আমার ইচ্ছা আছে, আমি পারছি না। কারণ এতগুলা আপনার ব্যারিয়ার্স, এগুলো ওভারকাম করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আমাদের মার্কেট হারাচ্ছি, আমাদের কম্পিটিটিভনেস হারাচ্ছি। তো উনারা বলছিলেন যে বাংলাদেশ ব্যাংকের উচিত এখন পলিসি রেটটা কমানো, এবং একটা বড় ধরনের একটা লবিও কাজ করছে এখানে। একটা হাইপও ছিল যে, এবং কিছু মিডিয়াতেও রিপোর্ট আসছিল যে পলিসি রেট কমাবে, পলিসি রেট কমানো হচ্ছে, এইসব। কিন্তু উনারা যেটা বললেন, স্যার যেটা বললেন যে উনারা এই প্রেশার গ্রুপটাকে সম্মান করেছেন, ওনাদের কথা শুনেছেন। কিন্তু
ওনারা একজন সেন্ট্রাল ব্যাংকার হিসাবে ওনাদের যেটা মনে হয়েছে যে দিস ইজ দ্য বেটার অপশন ফর দ্য কান্ট্রি, ওনারা সেটাই করেছেন, সেই জায়গায় স্টিক থেকেছেন। এটা কিন্তু ক্রেডিট ওনাদেরকে দিতে হবে। আমার একটা কনসার্নের একটা জায়গা আছে। সেটা হচ্ছে আমি বলি, আমরা তো বেশ কয়েক বছর ধরে দেখতেছি যে আ আগে প আ আ মনিটারি পলিসি স্টেটমেন্টটা দেওয়া হতো ১ বছর ব্যাপী। এখন দেওয়া হয় ৬ মাস। ৬ মাস পর দেওয়া হচ্ছে। কিন্তু আদৌ কি এটা ৬ মাসের মনিটারি পলিসি হচ্ছে? আমি যদি গত জানুয়ারি দেখি, যে জানুয়ারি হওয়ার কথা ছিল, সেটা আপনারা ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে। সো আল্টিমেটলি এটা ৫ মাসের হয়ে যাচ্ছে। জানুয়ারিতে কোনো মনিটারি পলিসির কোনো ইয়ে ছিল না। এইবারও যদি দেখলাম যেটা হওয়ার কথা ছিল জুলাইয়ের শুরুতে, সেটা আপনারা দিলেন জুলাইয়ের ৩১ তারিখে। তো আল্টিমেটলি কিন্তু এটাকে ৬ মাসের মনিটারি পলিসি হচ্ছে না। এটা কিন্তু ৫ মাসের হয়ে যাচ্ছে। এই জায়গাটা আপনারা কেন করলেন? এই জায়গাটা তো আসলে আপনাদের আচ্ছা, ধন্যবাদ। আপনি মানে সুন্দর বলছেন আরকি যে আসলে তার আগে আমি একটু মানে মনিটারি পলিসির যে স্টেক হোল্ডার যে আমরা কতগুলা কনসালটেন্সি করি। ১ম এ আমাদের ইন্টারনাল যে আমাদের যে ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর, গভর্নর টেবিল নিয়ে বসি আমরা। তারপরে আমরা মানে স্টেক হোল্ডার ইকোনমিস্ট, বিজনেস ফোরাম, ইকোনমিস্টদেরকে নিয়ে বসি এবং সব স্টেক হোল্ডারদের মতামত আমরা নিই আরকি। নিয়ে তারপরে আমাদের মনিটারি পলিসি কমিটি আছে, সেখানে আলোচনা করি, আমাদের বোর্ডে আলোচনা করি, তারপরে আমরা করি আরকি। ওই আপনি ঠিকই বলছেন যে যেটা করলে মানে সার্বিক অর্থনীতির জন্য ভালো হবে সেটাই স্ট্যান্ড নেওয়া হয় আরকি। ঠিক আছে? সুকৌশলে। আর এইটা বাই নেচার মনিটারি পলিসি স্টেটমেন্টটা কিন্তু ফরওয়ার্ড লুকিং ৬ মাসের জন্য। হুম, হুম, তবে আমাদের আরেকটা স্কোপ আছে। যদি ইনফ্লেশনটা কমে আসে তো আমরা আমাদের যেহেতু বছরে ৪ টা এট লিস্ট মনিটারি পলিসি কমিটির মিটিং হয়, হুম, সেই মনিটারি পলিসি কমিটিতে আমরা এটা উত্থাপন করে হুম। আবার যেকোনো সময় একটা সিদ্ধান্ত চেঞ্জ করতে পারি আরকি। তো গভর্নর চাইলে যেকোনো সময় আবার যখন যদি পর্যালোচনা করে করতেই পারে। হ্যাঁ। করতে পারে। এই একটা জিনিস। আপনি ঠিকই বলছেন যে আগে কিন্তু শুরুতেই আমাদের মনিটারি পলিসি স্ট্যান্ড বছরে ২ বার দেওয়া হতো। মাঝখানে আমাদের যে করোনার আগ দিয়ে আমাদের যে আ একসময় আমাদের ফজলে কবির স্যার গভর্নর ছিলেন, উনি এটা নিলেন যে বছরে ১ বার দেওয়া হবে আরকি। তো উনার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন করলো ১ বছর সেটা আমরা বলছিলাম না স্যার এটা বছরে ২ বার হোক। আমাদের প্ল্যান আছে এটা কোয়ার্টারলি করব। আমার ধারণা সম্ভবত আমি একটু এড করি আপনার সাথে। আমার ধারণা সম্ভবত তখন তো মনিটারি পলিসি আসলে ফাংশন করতো না। মনিটারি পলিসি গভর্নমেন্ট যেভাবে আমরা যেটা দেখছি, গভর্নমেন্ট রাজস্ব নীতি যেভাবে দিত, মনিটারি পলিসি সবসময় কনফ্লিক্ট হওয়ার কথা। মনিটারি পলিসি এবং আপনার রাজস্ব পলিসি। কিন্তু আমরা যেটা দেখছি আওয়ামী লীগ সরকারের সময় মানে সরকার যে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সেটাই বাস্তবায়ন করে। তাহলে শুধু শুধু ২ বার দেওয়ার দরকার কি? সেটা আমার ধারণা হ্যাঁ, আরকি। ঠিক আছে ওটা এটা উনার ব্যাপার। উনি যখন বললেন তো আমরা এটা বললাম যে স্যার আসলে আস্তে, আস্তে তো আমরা চাচ্ছি কোয়ার্টারলিতে। তাও আবার আমরা তো এটা স্ট্যান্ড করতে পারিনি যে কোনো কারণ হোক। পরবর্তীতে যখন আব্দুর রব তালুকদার গভর্নর স্যার আসলেন তাদেরকে আমরা বললাম। তারপরে উনি বলল যে ঠিক আছে এটা উনি বলছে ঠিক আছে তাহলে এটা যদি মানে ভালো হয় তাহলে হলো। তাহলে আমরা ৬ মাসে আসলাম। এখন যেটা হয় আমরা জানুয়ারি এবং এই জুলাই হুম, এই ২ টা মাসে আমরা এটা পাবলিশ করি আরকি। এটা ঠিকই বলছেন যে যদি ১ম সপ্তাহে হতো ভালো হতো। তো আমরা একটা জিনিস বলি আপনাকে আরকি, হ্যাঁ? আমরা আমাদের কতগুলা ডাটা ভিত্তিক কতগুলা সিদ্ধান্ত নিতে হয় আরকি। যেমন এই জুন মাসের যে সিপিআইটা আমরা পেয়ে থাকি জুলাইয়ের হুম, 1st উইকে। হুম, তারপরে অনেকগুলো ডাটা, ম্যাক্রো ডাটা, মানিটারি ডাটা, এক্সটার্নাল সেক্টর অনেকগুলো ডাটা আমরা পাই। এক ১ মাস লেগ থাকে আরকি। হুম, তো আমাদের বর্তমান গভর্নর বলছে যে ডাটা গিভেন পলিসি হবে আরকি। হুম। ডাটা কি বলে সেই অনুসারে পলিসি হবে। পলিসি হবে আরকি। হ্যাঁ? তো এটা ঠিক। তো এই ডাটা জেনারেশন অ্যান্ড ডাটা এনালাইসিস এবং আমাদের যে স্টেক হোল্ডার মিটিং। স্টেক হোল্ডার মিটিং এগুলার কারণে আমাদের কিন্তু ২-৩ সপ্তাহ লাগে আরকি। হুম, করে তারপরে এইজন্য আমরা ওই জুলাইয়ের মধ্যেই কিন্তু আমরা মানে দিতে পেরেছি। আর গতবারে যেটা হয়েছিল যে একটু মানে সিস্টেমটা গভর্নর মহোদয় আসার পরে আমাদের অনেক সিস্টেম ছিল না। আর গভর্নর স্যার চাচ্ছিল যে আমি ডিসেম্বরের সিপিআই ডাটাটা ডাটাটা দিয়ে অ্যা মানে পাওয়ার জানুয়ারির। পর থেকে আমি এইটা যদি কোনো কারণে একটু এক্সপেক্টেড লেভেলে নামতো তাহলে আমরা একটা পলিসিতে ডিসিশন যেত আরকি। তো এইটা অপেক্ষা করার জন্যই কিন্তু এই ফেব্রুয়ারির 1st উইকে দেওয়া হয়েছিল। এটা একটা এক্সেপশনাল কেস। হুম, তো এখন থেকে যেটা হচ্ছে যে রেগুলার ভিত্তিতে মানে এটা জুলাই এবং জানুয়ারিতে জানুয়ারি। দেওয়া হবে। প্রয়োজনে মিড রিভিউ করে হ্যাঁ, মনিটারি হ্যাঁ, পলিসি কমিটির হ্যাঁ। মাধ্যমে এটাকে চেঞ্জ করতে চেঞ্জ পারে করা ওরা। করা যাবে আরকি। এটা এমন কিছু না আরকি। দিস ইস দ্যা মানে আমাদের আর আপনি যেটা বলছেন আরকি এই যে বাংলাদেশ ব্যাংক এই যে প্রেশার গ্রুপের চাপে কেন আমরা পলিসি রেট বা বিজনেস কমিউনিটির কথা শুনলাম না? এই যে আমি একটা বলি আরকি, হ্যাঁ? ইনভেস্টমেন্টের অনেকগুলা ফ্যাক্টর। তার মধ্যে এক্সাক্টলি। ইন্টারেস্ট রেট একটা। আপনি ওয়ান অফ ঠিকই দ্যাম। বলছেন হুম, যে এনার্জি হুম, বা ইনফ্রাস্ট্রাকচার, হুম। লো অ্যান্ড অর্ডার, তারপরে ইলেকট্রিসিটি, তারপরে রেজিস্ট্রেশন গ্যাস, কস্ট অনেক এলএনজি কিছু। অনেক হুম, কিছুর হুম, মধ্যে ইন্টারেস্ট রেট একটা। হুম, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি ইন্টারেস্ট রেট যদি কমাই আমরা মনে করেন কমাইলাম।
তাই কি মনে করেন আপনি যে একেবারে ইনভেস্টমেন্ট তাড়াতাড়ি হবে? হবে না, না। এখানে অনেক ফ্যাক্টর আছে অনেক ফ্যাক্টর আছে। আপনি মার্কেটিং করতে হবে, হুম, আপনাকে হুম, প্রোডাকশন যাইতে হবে আপনার। আপনি ঠিক বলছেন যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, হুম, সেগুলাকে হুম, চালু করতে হবে। হুম, তো সময় সাপেক্ষের ব্যাপার হুম, এগুলা আরকি, হ্যাঁ? হুম, কিন্তু আমি যদি এখন ইন্টারেস্ট রেট কমাই আর ইনফ্লেশন যদি না কমে, তো ঘুরে আবার ওই পিছনে যাব। ডলার ক্রাইসিস হবে, হুম, আমার রিজার্ভ ড্র ডাউন হবে। হুম, এখন একটা জিনিস দেখেন, এলসি আগে ওপেন করতে পারত না। হুম, এখন ডলার আমরা পলিসি টাইট রাখাতে, এক্সচেঞ্জ রেট স্টেবল হওয়াতে এখন ডলার এভেইলেবল। হুম। এখন যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে দাম স্টেবল, এক্সচেঞ্জ রেট স্টেবল, সো মানে আপনি ইম্পোর্ট করে আপনি ডলার দিয়ে এখন ইম্পোর্ট করেন, আপনি কোনো অসুবিধা নেই হ্যাঁ, বিজনেস কোনো করার বাধা জন্য। নাই আরকি। কোনো বাধা নেই আরকি। আগে কি হয়েছিল যে আমি কম সুদে টাকা নিয়ে আপনি বেশি দামে জিনিস কিনবেন হুম, ইন্টারন্যাশনাল হুম, বাজারে, হুম, আবার এখানে দাম বাড়ায় দিবেন, হুম, আরো অস্থিরতা হুম। এবং ইনফ্লেশন বেশি থাকলে যেটা সবচেয়ে ক্ষতি হয় কি জানেন? ফিউচার ডিমান্ড আরো কমে যাবে রাইট, আপনার। রাইট। তো ফিউচার এখন মনিটারি পলিসির যে বড় অবজেক্টিভটা হলো, বড় সৌন্দর্যটা হলো এটা যে আমরা ব্যালেন্সিং করি আরকি। যে শর্ট টার্মে একটু স্যাক্রিফাইস করলেও লং টার্মে কিন্তু অনেক বেনিফিট আছে আরকি। ওয়ান্স যদি আমরা ইনফ্লেশনটা কমে আনতে পারি ৫-৬, তখন অটোমেটিক পলিসি রেট ৮ এ নামবে। যদি ৫ ইনফ্লেশন হয়, তো এই পলিসি রেট ৮ এ আসবে। আটে চলে আসবে, রাইট। তখন ওই লেন্ডিং রেট ৯ এ হুম, চলে আসবে। হুম। তো এই সময়টা একটু মানে দিতে হবে আরকি। কারণ ইনফ্লেশন এক্সপেকটেশন আমাদের একটা স্টাডি আছে। তো ইনফ্লেশন যখন আস্তে, আস্তে বাড়ে এবং ওইটা আবার কমতে একটু সময় লাগে। আপনি যদি দেখেন গ্লোবালি ইউএস এর, ইউরোপে, অনেক এমার্জিং ইকোনমিতে, ইন্ডিয়া দেখেন যে ইনফ্লেশন যখন বাড়ছে সবাই কিন্তু খুব এগ্রেসিভলি হ্যাঁ, পলিসি হ্যাঁ, রেটটা হ্যাঁ, বাড়াইছে। কিন্তু হ্যাঁ। আমরা ওইভাবে বাড়াইনি হুম, আরকি হুম, বা হুম। বাড়াতে আপনারা পারেনি। কনজারভেটিভ ছিলেন হ্যাঁ, আরকি এটাই। পারেনি। হুম, এই গভর্নর আসার পরে যেহেতু আমরা এখন স্বাধীনভাবে কাজ করতেছি, এখন আমরা শুরু করছি আরকি। এই সর্বশেষ পলিসি রেটটা, রিয়াল পলিসি রেটটা জানুয়ারি থেকে পজিটিভে আসছে। এতদিন নেগেটিভ ছিল। হুম, 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 তো এই যে পজিটিভ আছে, এই পজিটিভ ধরে রাখতে পারলে অবশ্যই ইনফ্লেশন কমে আসবে। ইনফ্লেশন কমে আসলেই, যদিও ইনফ্লেশন শুধু পলিসি রেটের উপর নির্ভর করে না, আরো অনেকগুলো হুম, ফ্যাক্টর হুম, আছে। হুম, তো এক্সপেকটেশনটা হলো এরকম যে পলিসি টাইট থাকলে ইনফ্লেশন কমে আসবে। তখন কিন্তু আস্তে, আস্তে দেখবেন যে ওই অলরেডি দেখেন ট্রেজাবিলের হুম, হুম, রেটগুলা, কমে যাচ্ছে, বন্ডগুলা কমে কমে যাচ্ছে। যাচ্ছে। কারণটা কি? এখন লিকুইডিটি আছে, ইনফ্লেশন কমতেছে। এক্সপেকটেশন করা হচ্ছে যে ইন ফিউচারে ইনফ্লেশন কমে আসলে পলিসি রেট কমে আসবে, বিল বন্ডের রেট কমে আসবে। তো আমাদের এই জিনিসটা এখন ওয়ার্ক করতেছে আরকি। তো সো দিস ইস দ্যা গভর্নমেন্টের বোরিং কস্ট হ্যাঁ, কমে যাবে। কমে যাবে আরকি। হুম, তো এটা সবার জন্য ভালো হুম, আরকি। সো এই যে মানে পলিসি কোঅর্ডিনেশন, মানে মনিটারি পলিসি যে স্ট্যান্ডটা নিয়েছে, সেইটাকে যদি আমরা অব্যাহত রাখতে পারি, তো গভর্নমেন্ট এখন ফিসক্যাল পলিসির মাধ্যমে তার যে পলিসিগুলা এর যদি অব্যাহত রাখতে পারে, তো বোথ ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা ডিজায়ার্ড লেভেলে ইকোনমিটাকে রান করা যাবে আরকি। এটা হুম, আমরা বিলিভ করি। হুম। আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। বারবার আপনারা বলতেছেন, বাংলাদেশ ব্যাংক বারবার বলার চেষ্টা করছে যে টাইট মনিটারি পলিসি, টাইট মনিটারি পলিসি। আসলেই কি টাইট মনিটারি পলিসি হচ্ছে, বা কতটুকু টাইট আসলে হচ্ছে? ধন্যবাদ। আসলে এই টাইট মনিটারি পলিসি, অ্যাকোমোডেটিভ, এক্সপানশনারি, এই কতগুলা জার্গন আলোচনার মধ্যে আসে। এটা জাজ করার ২ টা উপায় আছে আরকি। একটা হলো প্রাইস বেস, যেটা আমরা ইন্টারেস্ট রেট, রিয়াল পলিসি রেটটা পজিটিভ না নেগেটিভ। তো যদি পজিটিভ থাকে তখন আমরা বলছি যে একটু টাইট। আবার কোয়ান্টিটেটিভ বিশ্লেষণ যদি দেখি যে লিকুইডিটি ইকোনমিতে সেটা কেমন আরকি থাকে। তো সেটা যদি আবার অনেক থাকে, তাহলেও ওই সেন্সে আবার টাইট বলা যায় না আরকি। আমরা একটা বাংলাদেশ ব্যাংক আমরা টাইট কেন বলছি যে, যেহেতু জানুয়ারি থেকে আমাদের পলিসি রেটটা এখন পজিটিভ ডিউ টু ফলিং অফ ইন্টারেস্ট রেট। তো এই প্রাইস বেসে আমরা বলতেছি একটু টাইট। এটা কেন বলতেছি? কারণ আমরা আপনার দেখবেন যে আমাদের মনিটারি পলিসির যে একটা কাঠামোগত পরিবর্তন আমরা করেছি আরকি। সেটা হলো জুলাই ২০২৩ সালে আমরা মনিটারি টার্গেটিং থেকে বেরিয়ে হুম, ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট টার্গেট। টার্গেটিং কে আমরা গিয়েছি আরকি। তো সেখানে ইন্টারেস্ট রেট টার্গেটিং এর মূল লক্ষ্য হলো শর্ট টার্ম ইন্টারেস্ট রেটটাকে আমরা টার্গেট করি এবং সেই টার্গেটটাকে কল মানি, যে মানি মুদ্রা বাজারে যে শর্ট টার্ম যে রেট সেটাকে টার্গেট করি। ওইটা পলিসি রেটের সঙ্গে যদি অ্যালাইন থাকে, তো শর্ট টার্ম পলিসি রেটটা যদি কন্ট্রোল হয়, তাহলে শর্ট টার্ম টু মিডিয়াম টার্ম হবে আরকি। এই সেন্সে আমাদের পলিসি রেটটা যেহেতু পজিটিভ ট্রেন্ড এখন আছে, সেইজন্য এটা টাইট বলতেছি। কিন্তু একই সঙ্গে আপনি যদি কোয়ান্টিটিভ মেজার দেখেন যে মানি সাপ্লাই, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, লিকুইডিটি, এই সেন্সে যদি বিশ্লেষণ করেন, যেন দেখেন কমার্শিয়াল ব্যাংকগুলা বাংলাদেশ ব্যাংক থেকে তার ডিপোজিট মানে কোলাটেরাল সাপেক্ষে যেকোনো পরিমাণ তার টাকা বড় করতে পারে আরকি। এবং তার প্রয়োজনীয় সে এসএলএফ ফ্যাসিলিটি, প্রয়োজনীয়ভাবে সারপ্লাস হলে টাকা আবার এইচডিএফ করতে পারে। আবার ডিপোর মাধ্যমে টাকা বড় করতে পারে আরকি তার প্রয়োজন মিটানোর জন্য। একটা হলো সিআরআর মেইনটেইন করার জন্য। হুম,
আর একই সঙ্গে তারা যদি কোনো কারণে পেমেন্ট অব্লিগেশন ইন্টার ব্যাংকের পেমেন্ট সেটেলমেন্টে যদি অসুবিধা হয় তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বড় করে তারা এটা করে আর কি। তো এইটার এইটা দেখবেন যে আপনারা বিগত এই যে জুবাইর সাহেব তো মাঝে মধ্যে আমাদের রিপোর্ট করে যে ব্যাংকগুলোতে এত পরিমাণ সাপোর্ট দেওয়া হয়েছে এবার। তো সাপোর্টটা দেই কেন আমরা? দেই এটা একটা অ্যারেঞ্জমেন্ট, শর্ট টার্ম অ্যারেঞ্জমেন্ট। লিকুইডিটিটাকে পাইপলাইনটাকে ঠিক রাখা। কারণ আমি আগেই বলেছি যে বাংলাদেশ ব্যাংকের আরেকটা অন্যতম উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। কোনো ব্যাংক যদি ক্রাইসিসে পড়ে, লিকুইডিটি শর্টেজ পড়ে শর্ট টার্মের জন্য সে বড় সেন্ট্রাল ব্যাংক থেকেই তার উইন্ডোটা আমরা ওপেন রেখেছি সাবজেক্ট টু দ্য কোলাটেরাল। তো এই সেন্সে কিন্তু মানিটারি পলিসি অত টাইট না, যে টাইট আমরা বলতেছি আরকি। কারণ যেহেতু আমরা তাকে অ্যাক্সেসটা দিচ্ছি, চাইবা মাত্র তার কোলাটেরাল সাপেক্ষে দিচ্ছি আরকি। তো এই সেন্সে কিন্তু আমি মনে করি না খুব একটা টাইট আছে আরকি। সো উই আর ব্যালেন্সিং। একদিকে মানে কস্ট অফ ফান্ড হায়ার। দেখেন একটা ব্যাংক যদি প্রবলেম পড়ে তাকে কিন্তু স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি নিচ্ছে 11.5 তে। ঠিক আছে? আবার যখন বাংলাদেশ ব্যাংকে সে কোনো ব্যাংকের ভালো ব্যাংকে যদি টাকা সারপ্লাস সে বাংলাদেশ ব্যাংকে জমা রাখে 8%। 8%। তো এই যে দেখেন এখানে তারা যখন সে বাংলাদেশ ব্যাংকে রাখতেছে সে কম রেটে রাখতে হচ্ছে আরকি। তো কলমানিতে আবার বেশি রেট। তো সে ট্রেজারিরা তারা নিজেরাই বিচার করুক যে কোথায় রাখবো আরকি। তাও তো আমরা দেখি যে কলমানিতে হ্যাঁ। টাকা না রেখে 8%ই রাখতে এখনো বেশি না, আগ্রহ। এর কারণ হলো এটা কি আস্থার সংকট নাকি? হ্যাঁ, এটা আসলে এই যে মার্কেট স্ট্রাকচার এটা আরো এটা আরেকদিন বিশ্লেষণ করা দরকার। এটা নিয়ে আরেকদিন আমরা বলব। তো এই যে মার্কেট এক ব্যাংক আরেক ব্যাংকে বিশ্বাস করে না বা আমাদের ব্যাংকিং সিস্টেমের মধ্যে সেগমেন্টেশন আছে। ইসলামী ব্যাংক এক ধরনের, ফরেন ব্যাংক এক ধরনের, আবার প্রাইভেট ব্যাংক এক ধরনের, সরকারি ব্যাংক এক ধরনের, বিশ্বায়িত ব্যাংক আছে। বিশ্বায়িত ব্যাংক আছে। এই যে কমপ্লেক্স এবং মানি মার্কেটটা চলে আস্থার উপরে এবং ওখানে কোলাটেরাল ফি। আবার ইন্টার ব্যাংক একটা মার্কেট আছে রিপো, সেখানে আবার কোলাটেরাল। আর বাংলাদেশ ব্যাংকে তো কোলাটেরাল। সো ওই যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকে টাকা রাখছে কম রেটে তারা আস্থা হতো ওখানে মার্কেট আস্থা পাচ্ছে না তারা আরকি। তো এটা নানা ক্রাইসিসের কারণে, নানা সমস্যার কারণে ব্যাংকের এই যে অনেক রিউমার, অনেক খবর মানে কারণে ইভেন কি ডিপোজিটেরও টাকা উইথড্র করতেছে আরকি, আস্থার কারণে আরকি, হ্যাঁ? তো যদি ব্যাংকিং আমাদের যে রিফর্মটা শুরু হয়েছে যে গুড গভর্নেন্স যদি ইনশিওর করা হয়, ব্যাংকগুলো যদি ভালো রান করে, তখন দেখবেন যে ওই বাংলাদেশ ব্যাংকের কাছে আর আসতে হবে না। তারা তখন ওই মানি মার্কেটে একে অপরের লেনদেন করবে। ওই ভলিউমটা আগে কম ছিল। আমরা যে পলিসিটা নিছি ইন্টারেস্ট রেট করিডোরের আওতায় এবং আমরা যে ব্যাংকগুলোকে বলছি ট্রেজারির সঙ্গে আলোচনা করি আমরা, করি যে ফ্যাসিলিটি রাখছি, এখন আস্তে, আস্তে কিন্তু দেখবেন যে কল মানি ভলিউমটা বাড়ছে। মানে একই সঙ্গে যেমন মানে আমাদের স্পট মার্কেটে যেটা ইন্টার ব্যাংক রিপো সেটা ভলিউম বাড়তেছে। তার মানে ব্যাংকিং সিস্টেমে যে লিকুইডিটি আছে ডিস্ট্রিবিউশনটা আগে মানে স্কিউড হয়ে গেছে আরকি। ভালো ব্যাংকের কাছে সবগুলো চলে গেছে আরকি। আর খারাপ ব্যাংকগুলোর কারণে অনেক হয়েছে। এখন ওইটা ডিস্ট্রিবিউশনটা এইভাবে হবে থ্রু সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে হচ্ছে কিছুটা, আর কিছুটা আবার ইন্টার ব্যাংকের মাধ্যমে হচ্ছে আরকি। এইখানে কি যে টাইট মনিটারি পলিসির প্রসঙ্গে কি আপনি কিছু এড করবেন জুবাইর ভাই? না, এটা স্যার খুব চমৎকার স্মার্টলি এটা উত্তরটা দিয়েছেন। ব্যালেন্সিং। ২ ক্যালকুলেশন এ সে দুই দিক থেকেই সে প্রাইসের ক্ষেত্রে বলতেছে এটা হচ্ছে আপনার টাইট। টাইট। ভলিউমের ক্ষেত্রে বলতেছে এটা হচ্ছে ঐরকম টাইট অত না। টাইট না। হ্যাঁ। যদি আমার সাংবাদিক হিসেবে আমাকে প্রশ্ন করেন, আমার আমার যে ল্যান্ডস্কেপ সেটা থেকে আমি দেখতেছি যে এটা হচ্ছে ভেরি মাচ অ্যাকোমোডেটিভ পলিসি। কেন বলছি আমি আপনাকে বলি। ধরেন সেন্ট্রাল ব্যাংকের বিভিন্ন ইন্সট্রুমেন্ট আছে। সব দেশেই থাকে। যে একটা ইন্সট্রুমেন্টের মাধ্যমে ব্যাংকগুলা যাদের প্রবলেম আছে, টাকার সমস্যা আছে, তারা ওই ইন্সট্রুমেন্টের মাধ্যমে কোলাটেরাল দিয়ে সে টাকাটা নিতে পারবে, বড় করতে পারবে। আরেকটা ইন্সট্রুমেন্ট আছে, তার যদি এক্সেস লিকুইডিটি থাকে সে সেখানে টাকাটা ডিপোজিট হিসেবে রাখতে পারবে। এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ভলিউমটা কি লেভেলের? আপনি যদি দেখেন আমি ২ টা আ ইন্সট্রুমেন্টের এক্সাম্পল দিচ্ছি। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক রেপো, যার মাধ্যমে 10% রেপো রেটে সে টাকাটা বড় করতে পারে। সেইটা আপনি যদি দেখেন আপনার এপ্রিল মাসে, সেই সেন্ট্রাল ব্যাংক রেপোর এগেইনস্ট এ তারা টাকা নিয়েছিল ওই মাসটাতে প্রায় ৯৪,০০০ কোটি টাকার মতো। সেন্ট্রাল ব্যাংক থেকে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো তারা ওই ধারটা নিয়েছে। করেছিল ৯৪,০০০ কোটি টাকার মতো। পরে মে মাসে সেটা ১,৩৩,০০০ কোটি টাকা তারা নিয়েছে। দেখেন কিভাবে বাড়ছে। তারপর জুন মাসে সেটা ১,৪৫,০০০ কোটি টাকা তারা নিয়েছে। আপনার গ্রোথটা উপরের দিকে। মানে আস্তে, আস্তে কিপস মাউন্টিং। ঠিক আছে? আরেকটা আছে যে স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি। সেইখানে প্রায় ৭-৮ টার মতো ইন্সট্রুমেন্ট আছে। অ্যাসিওরড রেপো আছে, এএলএস আছে, ক্যাপিটাল মার্কেট রেপো আছে। এরকম অনেকগুলো ইন্সট্রুমেন্ট বা ইসলামিক ব্যাংকের জন্য আরেকটা ফ্যাসিলিটি আছে। তো সেইখানে আপনার দেখা যাচ্ছে গত জুন মাসে ৮১,০০০ কোটি টাকার উপরে সেখান থেকে তারা টাকাটা নিয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যদি
জুন মাসের ফিগারটা আমি ধরি যে ১,৪৫,০০০ কোটি টাকা সেন্ট্রাল ব্যাংক রেপো আর হচ্ছে ৮১,০০০ কোটি টাকার উপরে হচ্ছে আপনার স্পেশাল লিকুইডিটি ফ্যাসিলিটি। ২,০০,০০০ প্রায় ২৫,০০০ কোটি টাকার মতো হয়। একটা মাসে ব্যাংকগুলা যদি ২,২৫,০০০ কোটি টাকা পায়, সেই ব্যাংকগুলা কি আদৌ ডিপোজিট আহরণের দিকে মনোযোগ দেবে? নিশ্চয়ই না। না, কারণ এবং এখন এখানে একটা আপনাকে ইনক্লুড করি। আমরা তো কিছু ব্যাংকের এমডির সাথে কথা বলে দেখি তারা ডিপোজিটের বিষয়ে আগ্রহীও এখন না। দেখব আগ্রহী না। কারণ তারা দেখতেছে যে এখন ইনভেস্টমেন্টের জায়গাও কম। আমি যে টাকাটা ডিপোজিট তো নেব, সেটা তো আমার লায়াবিলিটি। সেটা তো আমাকে একসময় পে করতে হবে। তাহলে আমার ইনভেস্টমেন্ট যদি না হয়, আমি সেই রিটার্নটা কিভাবে দেব? তারা এখন মেক্সিমাম ব্যাংকগুলা ফোকাস করছে লো কস্ট ডিপোজিটে, যেখানে রেটটা খুবই কম। এখন যদি বাংলাদেশ ব্যাংক থেকে যদি মাসে এরকম টাকা চলে আসে আমার ব্যাংকের কাছ থেকে, তাহলে এটা তো টাইট না। এটা তো অ্যাকোমোডেটিভ। ঠিক আছে? এবং এটাও ঠিক যে উনি যেটা বললেন, স্যার যেটা বললেন যে ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্যাবিলিটির একটা বিষয় আছে। কারণ অনেকগুলা ব্যাংক লিকুইডিটির সমস্যার মধ্যে আছে। তো তাদেরকে তো বাঁচতে হবে। তো লেন্ডিং অফ দ্য লাস্ট রিসোর্স হিসাবে বাংলাদেশ ব্যাংক থেকে তার টাকাটা পায়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটা সময়ে আমি রেপোর এগেইনস্ট টাকাটা চাইতাম। আমাকে 70% দেওয়া হয়তো, 80% দেওয়া হতো। এখন 100% দিচ্ছি। যা চাচ্ছে তাই পাচ্ছে। তো এই সিস্টেম যদি ইন প্লেস থাকে, তাহলে আপনি কিন্তু ব্যাংকগুলা কিন্তু তারা ফান্ড ম্যানেজমেন্টে এফিশিয়েন্ট ফান্ড ম্যানেজমেন্টে মনোযোগী সে হবেন। চাইলেই ফান্ড পাচ্ছে। তার একটা মনে করেন যে গাছ ছাড়া ভাব চলে আসবে। সমস্যা নাই। সেন্ট্রাল ব্যাংক আছেই তো। আমি গেলে টাকা পাবো। উইন্ডো ইস ওপেন। তো এই জায়গাটা যদি আপনি চিন্তা করেন, আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংকের এই যে জিনিসগুলো নিয়ে ভাবা উচিত। যে আমি ব্যাংকগুলোকে ফোর্স করব, ইউ হ্যাভ টু কনসেনট্রেট অন ইউর ওন লিকুইডিটি ম্যানেজমেন্ট। এটা কিভাবে আপনি এফিশিয়েন্টলি করবেন? ইটস অল আপস টু ইউ। সেন্ট্রাল ব্যাংক আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু সেটা রেশনাল হইতে হবে। তুমি কতটা চেষ্টা করছো এটা আগে আমি যাচাই করে নেব। আচ্ছা, আচ্ছা, এই বিষয়ে কি আপনার মানে হ্যাঁ, আসলে আমি টাইট করার মানে মানে না কোনো টাইট ইচ্ছা না। আছে কিনা আমি বা এখানে? এখানে যেটা বলতে চাই, উনি যেটা বলছেন যে লিকুইডিটি, আসলে মডার্নাইজেশন অফ মনিটারি পলিসি ফ্রেমওয়ার্কের আওতায় লিকুইডিটি স্টিল ম্যানিং আমাদের একটা আমরা কাজ করছি। তো আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যে কমার্শিয়াল ব্যাংকগুলা যে ৩ টা ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমাদের রিপো নিত। একটা হলো ২৮ দিন মেয়াদি, ১৪ দিন মেয়াদি, ৭ দিন মেয়াদি। এবং আমাদের অলরেডি আমরা ২৮ দিন মেয়াদিটা বন্ধ করেছি এবং ১৪ দিন মেয়াদিটা চালু আছে। আমাদের প্ল্যান আছে সামনে হয়তো এটা অক্টোবর থেকে হয়তো। অক্টোবরে হবে এবং মানে অক্টোবর সপ্তাহে থেকে ১৪ দিন মেয়াদিটা বন্ধ বন্ধ হয়ে করার যাবে। না, পরিকল্পনা আছে। পরিকল্পনা এখন আমাদের সাবজেক্ট টু দ্য ইন্টারডে লিকুইডিটি ফ্যাসিলিটি একটা ইনস্ট্রুমেন্ট চালু হলে তারপরে হবে। তারপরে সপ্তাহে এখন মানে আমরা ১ দিন দিচ্ছি আরকি। তো ওই যে ভলিউমটা যেটা বললেন আরকি যে ৮১,০০০ বা ১,০০,০০০, কিন্তু আপনি আরেকটা স্ট্যাটিস বলতে ভুলে গেছেন এখানে। টাকাটা পেমেন্ট করছে, তারা পেমেন্ট, হ্যাঁ পে স্যার। ব্যাক করছে এই আরকি। এই যে সেন্ট্রাল ব্যাংক থেকে যে ধারটা, এটা ভেরি শর্ট টার্ম মেজার্স, 1 উইক। যেমন আমরা সপ্তাহে ১ দিন দেই যে ৩০,০০০ কোটি টাকা রিপো নিল এবং দেখবেন ওইদিন ম্যাচুরিটি আছে ২৮,০০০ কোটি টাকা। তাহলে নেট হলো ৪,০০০। দ্যাটস দ্য ওয়ে। নেট ইনজেকশন আরকি। নেট ইনজেকশন এবং অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে ওভারনাইট। হুম, হুম, মানে একদিনে ম্যাচিউর হয়ে যায়। হুম। তো এইটা স্বাভাবিক। এরকম এইটা কেন হয়েছে? এই যে ভলিউমটা বাড়ছে। মানে বেশি নিলে বেশি ম্যাচিউর হয়ে যাচ্ছে, কম নিলে কম ম্যাচিউর হয়ে, আপনি যদি এখন একদিকে গ্রোসটা দেখেন তাহলে হয়তো ভলিউমটা বেশি। না, ম্যাচিউরিটি আমি একটু থামাই। ম্যাচিউরিটি কি মানে সে আপনাকে পুরোটাই ব্যাক করে দিচ্ছে না আবার রেপো নিয়ে এসে আবার এটাকে না, না, ব্যালেন্স এখানে করতেছে? যে সিস্টেম করা আছে এটা তো মানে ওইভাবে না। যে মনে করেন সে আজকে মঙ্গলবার সে ১০,০০০ কোটি টাকা নিল। তো নেক্সট মঙ্গলবারে তার তো ম্যাচিউর হবে এটা। পে করতে সকাল হবে। ১০টায় ওটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে আরকি। কারণ আমরা তো তাকে ওই টাকা যে পরিমাণ দিব ওই ইন্টারেস্ট 10% রেখেই ওই বাদবাকিটা টাকাটা দেওয়া হয়। মানে ওই পরিমাণ সে চলে যাবে আরকি। কোলাটেরালটা ফ্রি করে দেওয়া হবে। এবং ঐদিন সে আবার নতুন করে নিবে আরকি। ঠিক আছে? এই হলো সিস্টেমটা আরকি। তো এখন অনেক সময় কি ১০,০০০ কোটি টাকা নিল, আবার অনেক সময় ৮,০০০ কোটি টাকা নিতে পারে। কারণ ওটা নির্ভর করবে লিকুইডিটি তার সিচুয়েশন ডিমান্ডের এর উপরে। উপরে আরকি। তো গ্রোসটা ভলিউমটা বেড়েছে, এটা ঠিক এবং রিটার্নমেন্ট বেড়েছে। এটার কারণ হলো বিগত ১ বছরে ব্যাংকগুলার অনেক ব্যাংকের কিন্তু খুব একটা ভালো পজিশন ছিল না আরকি। তো এগেইন আমি এইটা ধন্যবাদ জানাই উনাকে, এটা নিয়ে আসছে যে আমরা যে ভাবি না তা না, ভাবছি আরকি। কারণটা হলো ব্যাংকের স্টেবিলিটি ইনশিওর করা একটা দায়িত্ব আমাদের আরকি, হ্যাঁ? এখন শর্ট টার্ম কোনো কারণে একটা ব্যাংক মিসম্যাচ, তার অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ হইতে পারে। এই পরিমাণ যদি আমি সাপোর্ট না দেই তাহলে তো ব্যাংক বন্ধ হয়ে গেলে একটা ব্যাংক, তাহলে তো পুরা সিস্টেমটা কলাপস হয়ে যাবে আরকি। সিস্টেম লিকুইডিটি যে আরকি। তো এই একটা জিনিস এবং আমরা ইনস্ট্রুমেন্ট ওয়াইজ আসলে ডেইলি, উইকলি এবং আমাদের এই যে এস্যুড ডিপো একটা আছে আরকি। এটা হলো ফিসক্যাল থেকে আসছে জিনিসটা। এটা সেন্ট্রাল ব্যাংকের না। কেমন? ফার্টিলাইজার যে বিগত সরকার আওয়ামী লীগ আমলে
তারা ইলেকট্রিসিটি আমদানি করেছে, ফার্টিলাইজার আমদানি করেছে, কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তারা এলসি খুলে পেমেন্ট দিয়েছে, কিন্তু গভর্নমেন্ট টাকা দেয়নি তাদেরকে। তো সেই টাকাটা কিভাবে দিল? তারা স্পেশাল একটা বন্ড ছাড়লো। সেই বন্ডটা কি বলা হলো? যে এই বন্ডটা বাংলাদেশ ব্যাংকে জমা রেখেতে সে Liquidity support দিতে আর কি। তো সেইটা মনিটারি পলিসির সঙ্গে সংঘাত হয়। তো আগের গভর্নমেন্ট এখন তাকে তো টাকা দিতেই হবে, টাকা সে তো দিতে হবে, secure- তাহলে আগের গভর্নমেন্টের সেই জিনিসটাকে মনিটারি পলিসিটাকে নষ্ট করলো আর কি। দ্যাটস ওয়াই এই যে ওই জিনিসটা এখন আমাদেরকে বহন করে যেতে হচ্ছে আর কি। তো ওইটা প্রায় তার অ্যামাউন্টে প্রায় 50,000 কোটি টাকা, 52,000 কোটি টাকা। 52 কোটি টাকা, এটা রোলিং হচ্ছে। হুম। তো এখন ওই ব্যাংকগুলো তো লাভবান, এখন সরকার তো কাগজ ধরে দিয়েছে আর কি। এখন সেন্ট্রাল ব্যাংক তো আর ওই সময় না করতে পারেনি, এখন আর এটা আমরা দিচ্ছি না আর কি। এখন আমরা দিচ্ছি না কি, যেগুলো অলরেডি ইস্যুড হয়েছে সেগুলো রোলিং হচ্ছে আর কি। তো টোটাল লিকুইডিটি ম্যানেজমেন্টটা, তারপর আমি মনে করি এইটা আমরা লিকুইডিটি ম্যানেজমেন্টটা স্ট্রিমলাইন করেছি। ট্রেজারি বিলকে বলা হচ্ছে ট্রেজারিটা এফিসিয়েন্টটা আমি মনে করি আগের তুলনায় বেড়েছে আর কি। আগে ডেলি দিতাম আমরা এই রিপোর্ট, এখন সপ্তাহে সপ্তাহে দিচ্ছি একদিন। আর কি। এবং তারা কিন্তু ট্রেজারিদের সঙ্গে কথা বলে দেখলাম, তারাও একটা শর্ট টার্ম টু মিডিয়াম টার্ম ফরকাস্ট করে, আমরাও করি লিকুইডিটি কোন দিকে যাবে আর কি। হ্যাঁ, তো এটা তো তারা তো বিনা পয়সা নিচ্ছে না, তারা তো একটা কষ্ট দিচ্ছে। এই জন্য তো পলিসির একটা মানে হাই করা হচ্ছে। হাই আছে বলেই তো অনেকেই প্রয়োজন ছাড় নিবে না আর কি। ঠিক আছে, একটা অবজেক্টিভ ফুলফিল করার জন্য আরেকটা অবজেক্টিভ যদি আমি একটু মিনিমাইজ না করি বা একটু ফেসিলিটি না দিই, তাহলে এখন যে সংকটটা চলতেছে ব্যাংকিং খাতে, এটা তো উত্তরণ যাবে না আর কি। তো আমার বিশ্বাস মানে সামনে যখন ব্যাংকগুলোর অবস্থা ভালো হবে, যে পলিসি নেওয়া হয়েছে, ব্যাংকিং রিফর্ম নেওয়া হয়েছে, ভালো হলে আস্তে আস্তে এই ভলিউমগুলো কমে আসবে আর কি। এই কমে আসবে, এবং কমে আসলে আস্তে আস্তে তখন আস্তে আস্তে আমাদের যে একটা স্বাভাবিক লেভেলে আসবে আর কি, এটা আমি মনে করি। তবে আমরা সিরিয়াসলি ভাবতেছি এলএস যে এশিওর লিকুইডিটি ফ্যাসিলিটি, এটাও হয়তো থাকবে না ওভারনাইট। এবং আমরা এই ইনস্ট্রুমেন্ট, যেগুলো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলোকে আরও স্ট্রিমলাইন করে কীভাবে সুন্দর একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড চালু করা যায়, সেটা আমরা চিন্তাভাবনা করতেছি, আলোচনা করতেছি, এবং সময়ের প্রেক্ষিতে হয়তো এগুলো আমরা ইন্ট্রোডিউস করবো আর কি। আচ্ছা, এবারের মুদ্রানীতিতে আমরা যেটা দেখলাম যে গভর্নর মহোদয় যেটা বলেছেন যে আমাদের মুদ্রানীতি গ্রোথ এবং এমপ্লয়মেন্ট আমরা ফোকাসড না, মানে আমরা বলতে গেলে আমরা দুইটাকে স্যাক্রিফাইস করেই আমরা আমাদের মূল্যস্ফীতিটাকে প্রাধান্য দিয়ে আমরা মূলত মুদ্রানীতিতে আমরা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক, এবং এর মূল উদ্দেশ্য হলো ইকোনমিক ফান্ডামেন্টাল স্ট্রং করা। মানে এই উদ্দেশ্য আমরা গ্রোথটাকে আমরা স্যাক্রিফাইস করলাম। তাহলে এই আমাদের এই ফান্ডামেন্টাল স্ট্রং করতে আমাদের আর কতদিন অপেক্ষা করা লাগতে পারে? আমরা কখন বুঝবো যে আমাদের ফান্ডামেন্টাল স্ট্রং হয়েছে, এবং আমরা তখন আমাদের গ্রোথ এবং এমপ্লয়মেন্টের দিকে নজর তো দিতেই হবে টুডে টুমরো, সেটা আমরা কবে দিতে পারবো আসলে? আপনাদের ফোরকাস্টিং কি? আমাদের ফোরকাস্টিং হলো যে আসলে আরেকটা বেসিক কথা বলি আমি, এই যে গ্রোথ, ইমপ্লয়মেন্ট, জেনারেশন, এটা হলো ফিসক্যালের পার্ট, আর মনিটারি পলিসির পার্ট হলো সহায়তা করা। তো ফিসক্যাল যে পলিসিগুলো আছে, যেমন ইনশিওরিং ইলেকট্রিসিটি, ইনশিওরিং এই যে এলএনজি, অনেক বিজনেসম্যান আমরা পেপারে দেখতেছি যে তারা এলএনজি মানে গ্যাস সাপ্লাই নেয়, ইলেকট্রিসিটি পাচ্ছে না, তারা ওই তাদের যে বিভিন্ন ওই আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক তারা ঠিকমতো সেবা পায় না। তো ওইগুলো ইনশিওর করা, এবং বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতির যে যে মানে যে ডিজায়ার্ড লেভেলে ইনফ্লেশনটা আসলেই আমরা পলিসি রেটটা কমাবো, সেটা এবার মনিটারি পলিসিটা একটা স্পষ্ট বলা আছে যে 7% ইনফ্লেশন আসলেই কাট করা হবে আর কি পলিসি। পলিসি রেট, হ্যাঁ। তো এইটা যদি সেপ্টেম্বরে 7% নামে যাবে, সেপ্টেম্বরে মানে মুদ্রানীতিতে একটা মানে পরিবর্তন আসবে। পরিবর্তন Midterm আসবে। আপনারা একটা হ্যাঁ, যখনই revise করবেন। 7% পার হবে পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন, তখনই কিন্তু পলিসি রেট কাট Change করা হবে। হবে, এটা স্পষ্ট ওখানে বলা আছে আর কি। তো সো ইনফ্লেশন কমে আসতেছে, এটা ভালো দিক, এবং যে কোনো সময় যদি 7-এর নিচে নামে তখনই কাট হবে আর কি। তখন তাহলে পলিসি কমিলে ল্যান্ডিং রেটও কমে আসবে, সবে কমে আসবে আর কি। তো আমাদের মানে যে বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যান্স, আমরা এই বছরটা যেহেতু একটা ক্রুশিয়াল টাইমের মধ্যে যাচ্ছি, কেবল একটা স্টেবিলিটি আনছি আমরা, এবং এই মুহূর্তে স্টেবিলিটি ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ। সামনে ইলেকশন আছে, তো সব কিছু মিলে আমরা মনে করি যে এই ইলেকটেড গভর্নমেন্ট আসলেই হয়তো বিনিয়োগ এবং গ্রোথ একটা মোমেন্টাম পাবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর এছাড়াও এখন বর্তমানে যে গ্রোথের যে ডাটাটা বিবিএস পাবলিশ করেছে, প্রায় 4.5 কোয়ার্টার টু কোয়ার্টার 4.5, বছর শেষে হয়তো ফোরকাস্ট করা যায় যে গ্রোথ একটা 5.5 হবে। তো এরকম পরিস্থিতিতে আমরা মনে করি যে 5% যদি ইকোনমিক গ্রোথ হয়, এটা কিন্তু খারাপ নয়, অনেক ভালো। কিন্তু আপনি মানে এইরকম হাই মূল্যস্ফীতিতে মানে গ্রোথ 5% হওয়া, এটাই কিন্তু মানে খুবই একটা মানে ভালো। আচ্ছা, সর্বশেষ প্রশ্নে আসি, সেটা হলো মানি মার্কেট ম্যানেজমেন্টে তো আপনারা টুলস ব্যবহার করেন সেন্ট্রাল ব্যাংক। অনেক
অনেক আমরা বিভিন্ন টুলস ব্যবহার করতে দেখেছি বিগত দিনগুলোতে বা এখনো করছেন। এমন কোনো টুলস কি এখনো অব্যবহৃত আছে যেটা এখনো ব্যবহার করেন নাই বা সামনে বা কম ব্যবহার করেছেন যেটা সামনে যদি কোনো আনস্টেবল নতুন করে আসে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন? না, আমাদের আসলে মানি মার্কেট বা মানিটারি ম্যানেজমেন্ট, লিকুইডিটি ম্যানেজমেন্ট যে সমস্ত সেন্ট্রাল ব্যাংকের কতগুলো ট্রেডিশনাল মানে থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে, আমাদেরও আছে। যেমন রিপো একটা আমাদের একটা মানে ফান্ডামেন্টাল একটা ইনস্ট্রুমেন্ট, সেন্ট্রাল ব্যাংক রিপো। এর সঙ্গে আমাদের এই যে এসএলএফ, এসডিএফ এগুলা একটা ফ্যাসিলিটি আছে। এর সঙ্গে আমাদের বাংলাদেশে ব্যাংকে আরও অনেকগুলো ফ্যাসিলিটি আছে। যেমন ইসলামী ব্যাংকের কিছু নতুন আমরা চাচ্ছি যে ইসলামী ব্যাংকরাও যেন তারা মানে সেন্ট্রাল ব্যাংক থেকে আরো বড় করতে ইনস্ট্রুমেন্ট পারে। ইউজ ইনস্ট্রুমেন্ট করুক, হ্যাঁ। কিন্তু তাদের ইনস্ট্রুমেন্ট নাই, ইন্টারেস্ট বেয়ারিং না। এইজন্য আমরা কি তাদেরকে বললাম যে তোমার সুকুক বন্ড জমা রেখে তারা বাংলাদেশ ব্যাংক থেকে বড় করতে হবে। এইটা একটা ইনোভেশন আমরা করেছি, কারণ তাদেরও তো প্রয়োজন হয়। এবং সম্প্রতি সরকার যে ফার্টিলাইজার এবং ইলেকট্রিসিটি ইম্পোর্ট করার জন্য যে বন্ডটা দিয়েছে তারা, সেই বন্ডটাও রেখে আমাদের কাছে তারা মানে বড় করতে পারে। সেখানে ইন্টারেস্ট রেট 0, কারণ সরকারকেও সে কোনো ইন্টারেস্ট দিবে না, আর বাংলাদেশ ব্যাংকে জমা রেখে এই যে রিপো রেটেও সে কোনো দিবে না। এই জিনিসটা আমরা অ্যালাউ করেছি। কেন করেছি? এটা গভর্নমেন্ট আসলে মূলত করেছে। আমরা অ্যালাউ করেছি এইজন্য যে ইসলামী ব্যাংকের যে একটা এর মধ্য দিয়ে যাচ্ছে যেন তারা সার্ভাইভ করতে পারে। চাপের মধ্যে, হ্যাঁ। চাপের মধ্যে আছে আরকি। তো সেটা ডিপোজিটরদের জন্য ভালো এবং সবার জন্য ভালো আরকি। অলরেডি কিন্তু দেখেন ইসলামী ব্যাংক কিন্তু যে বড় ব্যাংকটা ইসলামী ব্যাংক, তারা কিন্তু শুরুতে বাংলাদেশ ব্যাংক থেকে যে বড় করেছিল আরকি লিকুইডিটি সাপোর্টের জন্য, সেটা তারা পরিশোধ করে ফেলছে আরকি। তো এইটা একটা ভালো দিক। এরকম সেন্ট্রাল ব্যাংকের এই যে ইনস্ট্রুমেন্ট, এটা একটা ডাইনামিজম আছে আরকি, হ্যাঁ? প্রয়োজনীয় নতুন, নতুন ইনস্ট্রুমেন্ট আমরা চালু করতে পারি, আবার বন্ধ করতে পারি আরকি। সেইটা এই যে বিগত ২-৩ বছর ধরে আমরা মডার্নাইজেশন অফ মনিটারি পলিসি তার আওতায় লিকুইডিটি ম্যানেজমেন্ট আমরা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট অলরেডি বন্ধ করে এসেছি আরকি, যেটা দরকার নেই আরকি। আবার কিছু, কিছু নতুন চালু করেছি আরকি। এটা ডিপেন্ড করবে ইকোনমি সাইজ, মানি মার্কেটের সাইজ, ব্যাংকগুলার ট্রেজারির বিহেভিয়ার, লিকুইডিটি ম্যানেজমেন্ট মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড কি আছে সবগুলো মিলেই কিন্তু আমরা এটা কিন্তু আমি এখন বলতে পারবো না যে এটা বন্ধ করে দিব, এরকম না। মানে সিচুয়েশন আমাকে বলে দিবে আরকি যে মডার্নাইজেশন কথাটা যে বলা হচ্ছে, মডার্ন টেকনিকস যেটা, সেই জিনিসটা আমরা এপ্লাই করব। হয়তো প্রয়োজনীয় অনেক ইনস্ট্রুমেন্ট আমাদের যেগুলো আছে ট্র্যাডিশনাল, সেগুলো বন্ধ হয়ে যাবে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমরা যাবো আরকি। অলরেডি আমরা কাজ শুরু করেছি আরকি। ধন্যবাদ এজাজ ভাই। জুবায়ের ভাই, আপনি কি আমাদের সামনের কি যে মুদ্রানীতি যেটা চলমান, এটা এ সম্পর্কে আপনি আর কোনো কিছু এড করবেন নাকি আমরা শেষ করতে পারি? মুদ্রানীতি দিয়ে ইনফ্লেশনটাকে আপনারা কম্পেয়ার করেন না। ও না করাটাই বেটার। মুদ্রানীতি হচ্ছে একটা কম্পোনেন্ট। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, এখানে আর আমি যদি অন্যান্য একটু আপনার সাথে এড করে দিই, ফিসক্যাল পলিসি কি সাপোর্টিং হচ্ছে মনিটারি পলিসির সাথে এই মানে মুহূর্তে? টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হচ্ছে এটা কন্ট্রাডিক্টরি। না, আমি একটু এড করি। এবার যেটা হচ্ছে আমি এই ফিসক্যাল ফিসক্যালের যে স্ট্যান্ডটা যদি দেখেন এবার, সাইজ অফ বাজেট এবং অলরেডি কন্ট্রাকশনারি রাজস্ব নীতি হয়ে গেছে আরকি। তো এইটা মূল্যস্ফীতি কন্টেইনে সহযোগিতা করবে। হ্যাঁ, কারণটা হলো কি যে এর আগে আমরা দেখছি অভিজ্ঞতায় যে মুদ্রানীতি আমরা যাই করি না কেন, ফিসক্যাল একটা বড় ধরনের একটা বাজেট দেওয়া হয় আরকি, হ্যাঁ? এক্সপ্যানশনারি এক্সপেনশনারি হয় আরকি। তো এইবার দেখা গেল যে অনেকটা কিন্তু কন্টেইন করা হয়েছে। যেমন মানে সাইজ বাজেট খুব একটা বড় করেনি তারা। তো এইটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহযোগিতা করবে আরকি। ঠিক আছে? আর মুদ্রানীতির যে ওই যে ইনফ্লেশনের, আমি আবার বলি আরকি, হ্যাঁ? এখানে মুদ্রানীতির অন্যতম একটা এক্সপেকটেশন বা লক্ষ্য হলো ফরওয়ার্ড লুকিং বা মূল্যস্ফীতি এক্সপেকটেশনটাকে, মূল্যস্ফীতির ইনফ্লেশন এক্সপেকটেশনটাকে অ্যাঙ্কর করা আরকি। এটা হলো মূল। তো এইটা একটা মুদ্রানীতির একটা টুলস বলতে পারেন বা একটা অবজেক্টিভ বলতে পারেন। এইটাই কাঠামো। সারা বিশ্বের সব দেশে এইভাবেই অর্জন করা হয়। হ্যাঁ, এখন বিতর্কের খাতিরে অনেক সময় বলা হয় যে এটা হবে না, কাজ করবে না, সেটা অ্যানাদার অ্যানালাইসিস। কিন্তু এটা স্ট্যান্ডার্ড হলেই সেন্ট্রাল ব্যাংকের যদি প্রাইস স্টেবল করতে হয়, সেন্ট্রাল ব্যাংক যে পলিসি টুলস মুদ্রানীতিতে সেই সব দেশেই এটা টুলসটাকে করে। এটা আমরা এই অ্যাড্রেস ছাড়া আমাদের আর বিকল্প এখন নাই বর্তমানে। জি, ধন্যবাদ আপনাদেরকে দুজনকেই। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সম্মানিত অতিথিদের কাছে বাংলাদেশের অর্থনীতির গতিপ্রবাহ নিয়ে খুব গভীর বিশ্লেষণ শুনেছেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির গতিপ্রবাহ কোন দিকে যাচ্ছে সেটা আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি।